নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্টের বিপ্লবে, যিনি মাস্টার মাইন্ড, যিনি গণতন্ত্রের জন্য দিশারি, সেই তারেক রহমান। তিনটা নেতার সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কথা বেশি বাড়াবো না, অনেক কথা আছে, সুযোগ আসলেই রাজনৈতিক কথাবার্তা আপনাদের সাথে কথা বলবই। দুই নেতা আছেন, দুই নেতা আপনাদের কথা বলবেন। আমি দুইটি খালি গল্প কইরাতে আছি আপনাদের। হাসিনা কে ছিল? কে ছিল হাসিনা? স্বৈরাচার। হাসিনা স্বৈরাচার ছিল। 17 বছর দেশ শাসন করছে, করেনি? নির্যাতন করছে, গণতন্ত্র দেয় নাই, ভোটের অধিকার দেয় নাই, কথা বলার অধিকার দেয় নাই। হাসিনা কি আছে আপনাদের সাথে? একটা গান আছে না, কত জনের কত কি দিলাম, যাইবার কালে দেখা না পাইলাম। এই হাসিনা যেদিন চলে যায়, এত বলে আওয়ামী লীগ 17 বছর ধরে যাবার কালে স্যান্ডেল নিবা পারেনি, চলে গেছে ওই ভারতে। যে ভারত এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, ওই আগ্রাসনের লিপ্ত, সেই ভারতে গেছে। হাসিনা বেহায়ের মতন কথা বলতেছে। সে বাংলাদেশে রিজাইন দিয়ে যায়নি, ইস্তফা দিয়ে যায়নি। হাসিনা, আমি একটা কথাই বলি, বাদ দিয়ে তো স্যান্ডেল বাদ দিয়ে তো স্বামীর ঘরে চলে গেছেন, মোদির ঘরে। আমরা তো আশা করি মোদিকে তালাক দিয়ে বাংলাদেশে আসুন, বাংলাদেশের মাটিতে হাসিনার বিচার হবে হবে হবে, এর কোনো বিকল্প নাই। অন্যান্য আওয়ামী লীগের নেতাদের কোথায় আছে, ওরা সব শেষ। কাজেই আমি বলতে চাই, হাসিনার আওয়ামী লীগের অত্যাচার, 17 বছর কি অত্যাচার, একটা কাহিনী কহু, গল্প কহু, শুনবেন? ইমা অত্যাচার, মারাত্মক অত্যাচার। ওই আমার ময়দান দিকে আছে না, ওই যে একটা ওই চৈত্র সংক্রান্তি ছলা স্বীকার করে না, পক্ষী টকি মারে, তো ওই যে একটা পিঠা হরিণ একটা ধরা পড়েছিল। যে হরিণটা ধরা পড়া মানে হরিণটা দৌড়ে যায় না, একটা হিন্দুর বাড়ি লুকাইছে, আর জেলা সব পিটাইছে, ওমরা কতটা জগা করে সবাই পাখির দেয়নি। যেই ঘরত গেছে অলা কথা কি হচ্ছে না, আমার ঘর আমরা ধরছি হামায় খামো, আমরা ধরছি হামায় খামো। এই ছোয়ালা তো এলা কথা কেমন কথা, পিটানোর সবাই ভাগ বাটা ওটা খামো, এলা কথা হামায় ধরছি হামায় খামো। এই দুষ্ট ছোয়ালা করছে কি থানার যা খবর দিছে, থানার যা কইছে বলে ওই গ্রামত অমুকের বাড়ি ইন্ডিয়া থেকে একটা হরিণ আনছে, ওটা আমরা যাবো কিছু, তো ওটা যাও। পুলিশ তো চলে গেছে, যা হরিণ উদ্ধার করেছে, হরিণ উদ্ধার করার আগে আমরা কিন্তু হরিণ থেকে পালাইছে, মাংস থেকে পালাইছে। আর ছোয়ালা ওই তুই হাসিয়াছে বলে কেমন হরিণের মাংস, তোমায় তোমায় খাবেন, এলা কি হবে? পুলিশ যায় আমাকে ধমকা ধমকি করার কথা, বেটারা কুনতে পাইছেন, হরিণটা দো, মাংস দো। ওই দুধটা কয়া যায় হামায় ধরেছে তোমায় খাও, হামায় ধরেছে তোমায় খাও, আর আমরা মাংস খামনি, এটা তোমায় খাও। পুলিশের মায়, পুলিশের মায়েরও বলছে এই আওয়ামী লীগ কথা আমরা দেশ স্বাধীন করেছি, তা আমরা লুটে ফুটে খাই। আর লুটে ফুটে আওয়ামী লীগ নাই বাংলাদেশে, থাকবেও না। আগামী দেশে নির্বাচন হবে, গণতন্ত্রের পথে নির্বাচন হবে। বিএনপিকে জনগণ ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে, ফরহাদ হোসেন আজাদকে ভোট দেবে। বিএনপি ক্ষমতা আসবে, জনগণের উন্নয়ন উৎপাদনের রাজনীতি আবার শুরু হবে, তাই না? কাজেই আওয়ামী লীগের আর খাওয়া নাই। আর আমার জাসদ ছিল না, জাসদ সমাজতন্ত্র বলতে কিন্তু একটা কথাই আছে, উমরা লাগাইছি যারা জাসদটা ভাগ হইল, বৈজ্ঞানিক একটা কথা লাগাইছি না, বৈজ্ঞানিক সমাজতন্ত্র হবে। তা আমার দেশত কত দল আছে, দু একটা, উমরা তো ইসলাম আলাদা, দল আলাদা। ইতিহাস কেন দলের সাথে ইসলাম, আমরা মুসলমান হিন্দু মুসলমান যা যা ধর্ম পালন করছি, আমরা আমার ধর্ম পালন করছি। ওইটা এখন লাগাইছে জামাতে ইসলাম, ইসলাম আলাদা, দল আলাদা। ধর্মকে ব্যবহার করবেন না। কাজেই
আপনারা আমাদের জামাত নিয়ে থাকেন, এই একটা কথা। অনেক কথা আছে। আর একটা সেদিনকার ছলা সমন্বয় বিরোধী। হ্যাঁ, দল করবে, আপত্তি নাই। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি না। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে নাই। দল করবে, মত থাকবে। কাজেই সেদিনকার ছলা দল করছেন নাগরিক কমিটি। আমরা কি নাগরিক নাহি? আমরা কি ভারতের নাগরিক নাকি? না, কোন ঠিকার নাগরিক? বাংলাদেশের। কাজে নাগরিক কমিটি করছেন। ভাই, আস্তে আস্তে চলো। আমরা যেন আন্দোলন সংগ্রাম করছি না, সেটা তোমার দেখায় নাই। তোমরা সেদিনে আসে মানে ম্যারাডোনা আর মেসি সাজে গেছেন, তাই না? সমস্ত আন্দোলনের নেতৃত্ব আপনাদের নেতা, আমাদের নেতা তারেক জিয়া লন্ডন থেকে দিয়েছে। মনে রাখবেন, তারেক জিয়া জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, সব অঙ্গ সংগঠন এই নেতৃত্ব দিয়েছে। কাজে যার জন্য আমরা নূতন বাংলাদেশ পেয়েছি। নূতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছে। যে 31 দফাকে শপথ নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, 31 দফার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা হবে দেশ। কাজেই তহদুল সাহেব বলছেন, শ্রদ্ধার সাথে বলছেন, আমরা বলছি আপনাদের সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে অল্প সময়ের মধ্যে গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচন দেন। সেই নির্বাচনের মধ্যে যে দল ক্ষমতা আসবে, সরকার গঠন করবে, দেশ চালাবে, সংস্কার করার আপনাদের কোনো দরকার নাই। নির্বাচনে সরকার আসবে, নির্বাচিত সরকার সংস্কার করবে। অনেক কথা বলতে গেলে অনেক কথা বলতে। আওয়ামী লীগ হাত দেখে বেড়াচ্ছে, কিন্তু জানেন কি হাত দেখাটা? ওটা একটা গল্প আছে, তাই না? না এটা কহে দু, না এটা সময় তো আছে কি, এটা কহে দু। হাত দেখাটা তাই যখন কইবেন আপনি ওটা পরে কহি। এই আওয়ামী লীগের সবার হাত দেখে বেড়াইছিল। ওমার হাত কিন্তু আল্লাহ দেখিছে না, পালাইছে না। কাজে মার আসার কোনো উপায় নেই। কাজে হাসিনা কয় আয়, বাংলাদেশে বিচার হবে, স্বামীর ঘর ছাড়ে তালাক দেনে চলে যায়, তাই না? কাজে আর বেশি কথা বলবো না। অনেক কথা বললেন, দুই নেতা ওখানে আসেন, বিরক্ত হতে। বড় নেতা তো বড় বড় কথা কইবে, আমরা ছোট তো। কাজেই আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আগামী দিনে আপনাদের নেতার ফরহাদ হোসেন আজাদের হাত নয়, ফরহাদ হোসেন আজাদকে শক্তিশালী করে লাগে। হাত তো আছে, দুইটা হাত আছে, আর একটা অজুহাতও আছে। অজুহাত দিয়ে ওটাও একটা হাত, ওটা ফের দেন না যে আমরা এই কারণে আজাদের মিছিল যাওয়া পারিনি, এই কারণে যাওয়া পারিনি, এইটা না। হ্যাঁ, ওই দুই হাত দিয়ে আজাদক শক্তিশালী করে লাগবে, পারবেন না? হ্যাঁ, অজুহাতটা না, এতে কিন্তু হাত দুটা উঠেছেন। কাজে পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় নেতা। আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষ করে সাউন্ড এবং সাজসজ্জায় আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আমাদের বোদা উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সোহেল রানা। সোহেল রানাকে আমরা করতালিতে একটু স্বাগত জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলন সভার প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, রংপুর বিভাগীয়
জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম, জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আজকে দ্বিবার্ষিক সম্মেলনে সংগ্রামী সভাপতি জনাব আইয়ুব আলী, আহ্বায়ক এই উপজেলা বিএনপি, এখানে উপস্থিত আছেন, যার বিশেষণ প্রত্যেক বক্তার মুখে আমি শুনলাম। আর আপনারা তো জানেন, আপনারা সবাই জানেন, আর আমি তো বাইরের থেকে এসছি, আমিও জানি, অনেক বছর থেকেই জানি, এখন এসে শুনলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং পরবর্তীতে যুবদল কেন্দ্রীয় পর্যায়ে অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, প্রিয় সহযোদ্ধা, প্রিয় বন্ধু, প্রিয় ভাই। প্রিয় এই কারণেই তার কর্মের জন্য, তার আচার আচরণের জন্য, অন্য কোনো প্রিয়, অন্য কোনো কারণে নয়, কি গিভ অ্যান্ড টেক এই জন্য কোনো প্রিয় নয়, ওইগুলো গুণাবলীর জন্য আমার অত্যন্ত প্রিয়। হৃদয়ের মাঝে ওনার অবস্থান সেই 1995-96 সাল থেকে, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন থেকে সেই আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ ফরহাদ হোসেন আজাদ। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, কারা নির্যাতিত নেতা, গত এই যে আন্দোলন গেল সর্বশেষ, সেই আন্দোলনেও যিনি গ্রেপ্তার হয়ে জেল কারাবরণ করে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, সে আমাদের প্রিয় নেতা জাহিদুল ইসলাম কাচ্চু ভাই। এখানে আমার পাশে আছেন আরেকজন শ্রদ্ধাভাজন নেতা, সদর পৌর মেয়র, কয়েকবারের অত্যন্ত জনপ্রিয় মেয়র, দুর্ভিক্ষের আমলেও কিন্তু ওনার জয়যাত্রা ঠেকাতে পারেনি। যখন সিল ছাপ্পর রাত্রে মেরেছে, আগের দিনে মেরেছে, তারপরেও উনি কিন্তু মেয়র হয়েছেন, তাই না? পঞ্চগড় সদরে আমার ভাই জনাব আলহাজ তৌহিদুল ইসলাম ভাই এখানে আরো উপস্থিত আছেন। আমি একটু সময় কমের জন্য আমি ক্ষমা চেয়ে নেই। আপনাদের সবাইকে চেনেন এবং ইতিমধ্যে পরিচয়ও দিয়েছেন অনেক বক্তা, ওনারাও বক্তব্য দিয়েছেন। আমাদের জেলা এবং এই উপজেলা, পাশের বোদা উপজেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে ডাইনে বাঁয়ে বিভিন্ন জায়গায় বসে আছেন, যারা শুনছেন, আমার প্রিয় ভাইয়েরা এবং আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদের শুভেচ্ছা, অভিনন্দন এবং আদাব জানাচ্ছি। আমি আমাদের এই মা বোনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে ওই যে সকাল থেকে বসে আছেন, ওনাদের মধ্যে থেকে কিন্তু কেউ ওঠেননি, হয়তো দু একজন বিশেষ কারণে উঠেছেন, আমাদের ভাইরাও উঠে গেছেন, এসেছেন, কিন্তু আমাদের এই মা বোনেরা ওনারা কিন্তু যেমন ছিলেন অমনিভাবেই বসে আছেন। এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের জন্য একটা করতালি দেই, অভিনন্দন জানাই আমাদের মা বোনদের। ধৈর্য বেশি, মায়ের জাত তো
এই জন্য ধৈর্য বেশি আমরা মায়ের জাতের কাছ থেকে, মাদের কাছ থেকে আমরা আরো একটু শিক্ষা গ্রহণ করার দরকার আছে, ধৈর্যশীল হওয়ার দরকার আছে। যে কথা বিভিন্ন বক্তা বলেছেন, সর্বশেষ দুই ভাই বলেছেন সংস্কার। এই যে সংস্কারের ধোঁয়া, অজুহাত, ওই যে ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের দুই হাত, মাঝখানে আরো একটা হাত আছে, সেটা অজুহাত। এই অজুহাত দেখিয়ে সংস্কারের ধোঁয়া তুলে কি যেন কি করছে আর না করছে। সংস্কার তো চলমান একটি প্রক্রিয়া। পৃথিবীর সৃষ্টির থেকে যা ছিল তাই কি আছে? সবকিছুই তো সংস্কার হয় না? এই যে একটা বিল্ডিং হয়েছে সামনের, স্কুল না কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, স্কুল কি সুন্দর হয়েছে। এটা কি 15-20 বছর আগে ছিল? একটা কোনো এক সময় হয়তো ডেরা ছিল, টিনের ডেরা, ওপরে টিনের চালি অথবা আধা পাকা ঘর, এখন কয়েকতলা বিল্ডিং হয়েছে। ওটাও তো সংস্কার, তাই না? এই সংস্কার তো হবেই। এই যে রাষ্ট্র সংস্কার, আমাদের ছাত্ররা যেটা শুরু করেছিল কোঠা সংস্কার, সেই কোঠা সংস্কার পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হলো। এই যে আমাদের সংস্কার, এই সংস্কার কিন্তু আমাদের দলের নেতা জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে এখন থেকে প্রায় 2-2.5 বছর আগে এই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন এবং সর্বশেষ 13 জুলাই 2023 তারিখে 31 দফার একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন যে বিএনপি যদি জনগণের রায়ে সরকার গঠন করতে পারে তাহলে বিএনপি যে যে কাজগুলো করবেন সেই কাজগুলো এই 31 দফা, এইগুলো হচ্ছে সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কার করবেন। তার মধ্যে প্রথমেই একটা আছে এই যে নির্বাচন। আমরা তো 2009-8 সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তো আর নির্বাচন হয়নি। 8 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেখানে যে কত রকমের বড় পুকুর চুরি হয়েছে আমরা তার অনেকটাই জানি, সবটুকু জানি না, বিস্মিত আমরা। এ কেমন নির্বাচন? ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরপরে 14 থেকে যে নির্বাচনগুলো হয়েছে এবং সর্বশেষ 18 সালে যে নির্বাচনগুলো হলো, সেই 18 সালের নির্বাচন তো আপনাদের এখানেও আপনাদের এই প্রিয় নেতা আমার বন্ধু ভাই ফরহাদ ভাই আমাদের এখান থেকে ধানের শীষে প্রার্থী হয়েছিলেন, তাই না? আগের রাত্রে সিট ছাপ্পর মেরে সব বাক্স ভর্তি করেছেন। তারপরেও এত কিছু করার পরে উনি কিন্তু সামান্য কয়েক হাজার ভোটের মানে ওনাকে হার দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে কিন্তু উনি জিতেছিলেন। আপনাদের এই ক্রেডিট কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন এত ঝড় ঝাপটার মধ্যেও, তাই না? ঠিক না? তো সেই নির্বাচনের আমরা যে বলেছি যে সংস্কার করতে হবে, সেই সংস্কার প্রধান একটা সংস্কারের একটা পয়েন্ট, একটা দফা, সেটা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এটাই হচ্ছে একটা অঙ্গীকার, একটা দফা। আরো একটা দফা আছে, গুরুত্বপূর্ণ দফা। দেখেন যে মানুষ যতই চাক না কেন, যতই মানুষের চাহিদা থাক, আমরা বাংলাদেশের অধিকাংশ মানে 80% লোকও যদি চাই যে উনি পর প্রধানমন্ত্রী হতেই থাকবেন, সেখানে বলা হয়েছে যে অনূর্ধ্ব 2 বছর 2 বার পরপর 2 বার উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, হতে পারবেন। একবার হয়ে হয়তো শেষ, কিংবা 2 বারের বেশি নয়। এই জিনিসটা একটু চিন্তা করেন। যত জনপ্রিয়তা থাক, দলের সারা দেশের সমস্ত নেতাকর্মী যদি আমরা চাই, তারপরেও জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী পরপর উনি থাকবেন না, থাকতে পারে না। এটা একটা যুগান্তকারী সংস্কার না ভাই, দফা না? এই জিনিসগুলো মানুষের মাঝে প্রচার করতে হবে।
এই 31 দফা, এই 31 দফা যদি আমি আপনি বুঝি ভালো করে, এই 31 দফা যদি জনগণকে বোঝানো হয় যে বিএনপি কি করতে চায় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, তাহলে এমন কোনো জিনিস নাই যা এই 31 দফার মধ্যে নাই। এর পরেও আছে কথা যে আরো যদি দফা কোনো দফা পরিবর্তন সংস্কারের আরো যদি কোনো দফা উপযুক্ত মনে হয়, যদি কেউ বলেন যে এই দফাটা এর মধ্যে যুক্ত করা দরকার, আমাদের নেতা বলেছেন এটাও আমরা এর মধ্যে সংযোজন করব। তাহলে বিএনপি সংস্কারের জন্য কতটা উদ্গ্রীব, ঠিক কিনা ভাইরা? আপনারা যে সরকার এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের তো দায়িত্ব হবে যে এই যে একটা নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচনকালীন নির্বাচনের যে দল দায়িত্ব পাবে, বাংলাদেশের জনগণ যাকে যে দলকে দায়িত্ব দেবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর আপনারা সেই সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার, যে যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো অবশ্যই করবেন। তার জন্য তো 1 বছর সময়েরও দরকার নাই। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যে যে সংস্কার করা দরকার, যে যে জায়গায় শেষে করার জন্য তো 3 মাস 6 মাসই যথেষ্ট। তারপরেও আমাদের দল বলেছে একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে আপনারা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করেন। এই যে দেশে বিভিন্ন রকমের রঙ্গ তামাশা তৈরি হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হু হু করে বাড়ছে। আমরা তো আগে এই ফ্যাসিবাদী সরকারকে দায়ী করেছি, তারা সিন্ডিকেট করেছে, তারা মানুষের অর্থ লোপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করেছে, নিজেদের বিত্ত বৈভব বাড়িয়েছে। আপনারা তো সেই কাজ করছেন না, করবেন না। তাহলে কি মানুষের সন্দেহ এসে যাবে না যে সংস্কার বাদ দিয়ে আপনারা দীর্ঘকালীন সময় ধরে আমরা এই কাজগুলো করছেন? আবার এই যে ছাত্রদের সমন্বয়ে একটা নতুন দল গঠন করবেন, গঠিত হচ্ছে, ভালো কথা, নতুন দল আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতন্ত্রে তো এগুলো বিভিন্ন দল বিভিন্ন মত থাকবে, এটাকে ওয়েলকাম জানাতে হবে। কিন্তু এই যে রাষ্ট্র ক্ষমতায় থেকে এই যে তাদের দিয়ে দল গঠন করা, এটা কি রকমের দল হবে? তারপরেও তো আমরা নিষেধ করছি না। আপনারা দয়া করে এরকম কিংস পার্টি করে ক্ষমতায় থেকে এরকম করে কোনো একটা যদি অশুভ অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এরকম করেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আমরা দীর্ঘ 17-18 বছর থেকে রাজপথে লড়াই করছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 78 বছর বয়সী একজন মহিষী নারী, তাকে এই আন্দোলন করতে যে বিনা অপরাধে 6.5 বছর জেলখানায় রেখে তাকে তার মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল। এই উল্টাপাল্টা কাজের জন্য, দুষ্ট বুদ্ধির জন্য, দুষ্ট চক্রের মাধ্যমে আপনারা ক্ষমতা দীর্ঘায়িত করবেন, প্রলম্বিত করবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই জন্য আমরা এত ত্যাগ স্বীকার করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত ক্ষতি, এত ত্যাগ, এটা তো উনি এই জন্য করেননি। আমাদের নেতা তারেক রহমান সাহেব 18 বছর থেকে দেশের বাইরে, ওনাকে দেশে আসতে দেওয়া হয় না, মাজার হাড় ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে বেঁচে আছেন। ওনার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপসীন দেশনেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এই নির্যাতনের ফলে উনি অসুস্থ হয়ে গেছেন, ট্রিটমেন্টের জন্য বাইরে গেছেন। তারপর বাইরে থেকে যখন দেখেন তার মা বালির ট্রাক দিয়ে তার সেই অফিসের মধ্যে বন্দি করে, চারিদিকে বালির ট্রাক দিয়ে বন্দি করে রাখা হয়েছে, মরিচের গুঁড়া পেপার স্প্রে করে তার চোখে দেওয়া হচ্ছে সরাসরি। এই যে নির্যাতন, এই নির্যাতন সহ্য করতে না পেরে অসুস্থ তার ছেলে অকালে প্রাণ হারিয়েছে। এটা স্পষ্ট একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘর তৈরি করে তার মধ্যে বন্দি করে রেখেছে। আমাদের অসংখ্য নেতার নামে মামলা, হামলা, পঙ্গুত্ব বরণ করে দিয়েছেন আপনারা।
একজনের নামে 500 মামলা, 400 মামলা। সোহেল ভাই, আমাদের হাবিবুর নবী সোহেল ভাই, তার নামে প্রায় 500 অধিক মামলা। আমাদের প্রিয় মহাসচিবের নামে 200-250টি মামলা। ফাজলামির একটা সীমা আছে তো। তারপরেও এত ত্যাগ তিতিক্ষার পরেও আমরা তো আন্দোলনের থেকে সরে যাইনি। আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন চেয়েছি। সেই নির্বাচনের জন্যই তো আমরা এত প্রাণ দিয়েছি, এত রক্ত দিয়েছি। এই যে গত কয়েকদিন আগে এই সেই 32 নম্বরের নিচেও আর একটা আজব ঘর তৈরি হয়েছে। আপনারা দেখছেন, আমি দেখছি। আমি কিন্তু ফেসবুক দেখতে পারি না, বা আমি তো টিভি দেখিই না। সকালে বের হই, আল্লাহর রহমতে রাত 1টা-2টা পর্যন্ত সারা সময় ঘুরি মোটরসাইকেল নিয়ে আমার গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন কার্যক্রমে। আমি এগুলো দেখার সুযোগ পাইনি। এখানে বসে বসেই দেখছিলাম যে নিচে নাকি হাড়গোড় পাওয়া গেছে। কলেজ শিক্ষার্থীদের, স্কুল শিক্ষার্থীদের ড্রেস পাওয়া গেছে, জুতা, তারপরে তাদের ইউনিফর্ম, এগুলো পাওয়া গেছে। নিচে নাকি পানি কয়েকতলা নিচে, সেখান থেকে নাকি হাড়গোড় উদ্ধার হয়েছে। আমাদের এটা প্রেস প্রকাশ করেছে। এটা কিসের আলামত? এটা কি করেছে তারা? ওই 32 নম্বরকে তারা কি বানিয়েছে? ওটা তো কসাইখানা, ওটা তো জবাইখানা। গরু জবাই করে, যেমন এই যে ওটা কি বলে, যে গরু ছাগল যে জবাই করে যে জায়গাটায়, হ্যাঁ, কসাইখানা। সেটা তো 32 নম্বর তো আর একটা কসাইখানা। এখন মানুষের কাছে উদ্ভাসিত হচ্ছে, সারা বিশ্বের কাছে। আমাদের বক্তব্য স্পষ্ট, আপনারা নিরপেক্ষ নির্বাচন দিন, না হলে বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেবে না। এবার আপনার পঞ্চগড়ের প্রসঙ্গে 2-1টা কথা বলি। আপনাদের পঞ্চগড় জেলা, এই যে বাংলাদেশের যে 64টি জেলা, এই জেলার মধ্যে কিন্তু পঞ্চগড় জেলা অত্যন্ত উঁচু জায়গায় আসীন হয়ে আছেন। যদিও একটা সর্ব উত্তরের জেলা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই বলি জিয়া জিয়া, আমরা স্লোগান দেই, সেই তেঁতুলিয়ার জেলা পঞ্চগড়। এখানে কারা কারা অতীতে এই জেলার নেতৃত্ব দিয়েছেন? জেলার না, দেশের নেতৃত্ব দিয়েছেন। এখানে মির্জা গোলাম হাফিজ সাহেবের মতো মানুষ, উনি এই জেলার মানুষ। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, উনি এখনো বেঁচে আছেন। উনি স্পিকার, প্রধান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তার জেলা। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মহাসচিব, তার জন্মগ্রহণ করেছেন তিনি এই জেলায়। এত বরেণ্য মানুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। অন্যান্য দলেরও আছেন, শফিউল আলম প্রধান আছেন, উনিও একজন জাতীয় নেতা ছিলেন। এই জেলার মানুষ হিসেবে আপনারা কিন্তু গর্বিত, ঠিক কিনা ভাইরা? আপনারা এই গর্বটা আগামী দিনেও এর ধারাবাহিকতা বজায় রাখতে চান তো? চান কিনা? আমি হলে সারাক্ষণ দিনরাত 24 ঘন্টা যতক্ষণ জেগে থাকতাম, আমি খালি মাইকে ফু দিয়ে বেড়াতাম গ্রামগঞ্জে, যে আমাদের জেলাকে সমৃদ্ধ ছিল আগের থেকে, এখন এই সমৃদ্ধ রাখতে হবে। এইরকম একজন নেতৃত্ব বের করতে হবে আবার আগামী দিনের জন্য। এটা তো তৈরি হয়ে আছে ভাই, এইরকম একজন নেতৃত্ব এখানে তৈরি হয়ে আছে। আপনাদের খালি তাকে পরিচর্যা করতে হবে। আপনাদের সবকিছু একটু সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম হয়ে, আপনারা অতীতে যেমন করে নিজেরা একাত্মতা ঘোষণা করে সবকিছুতে আপনারা এই পঞ্চগড় জেলা আপনারা উদ্দিন রেখেছেন, এখনো শুধু সেইটুকু দরকার। আন্দোলন সংগ্রামে আপনাদের অনেক ঐতিহ্য, অনেক ভালো ভূমিকা আছে, আমরা খোঁজ নিয়েছি তো ভাই। আপনাদের শুধু এইরকম একটু সদিচ্ছার দরকার। আমাদের মধ্যে অনেকের মধ্যে চেয়ার একটা, আশা করছি আমরা 5 জন, ওই যে চেয়ার খেলা, ঘুরতে 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 বাঁশিতে ফু দিল, একজন দাঁড়িয়ে থাকলো, 4 জন বসে গেল, পরে আবার আর একটা চেয়ার সরানো হলো, আবার ঘুরতে 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 একজন দাঁড়িয়ে থাকবে আর 3 জন বসে থাকবে, এরকম না? শেষ পর্যন্ত শেষ ঘোরাতে একটা চেয়ার থাকবে 2 জন, সেই 2 জনের দৌড়াদৌড়ি করতে করতে বাঁশিতে ফু দেওয়া হবে, একজন বসে পড়বেন আর একজন পাশে থাকবেন। যিনি বসে থাকলেন, এটা তো একটা নির্দিষ্ট একটা সময়ের জন্য খেলা, এটা আনন্দ করব। আর এই যে চেয়ার, সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য পদ,
ভাই সভাপতি হলে, একটা জেলার সভাপতি হলে আমি যদি না হতে পারি আমার এমন কি ক্ষতি হতে পারে আমি এটা বুঝি না। উনি সভাপতি, আমি ওর পাশের চেয়ারে বসবো, সভাপতির জন্য একটা চেয়ার থাকবে। এই যে এখানে সভাপতিত্ব করছেন একজন, উনি যে চেয়ারে বসে আছেন, পাশের চেয়ারে আমরা সবাই বসে আছি না? আবার পিছনের চেয়ারে অনেকজন বসে আছেন। উনি তো নির্দিষ্ট একটা সময়ের জন্য সেই চেয়ারে বসবেন, পাশে তো আপনারা সবাই থাকবেন, আমরা সবাই থাকবো। আবার যখন এই 2 বছর পার হয়ে যাবে তখন আবার আরেকজন এসে ওই চেয়ারে বসবেন, অন্যরা আবার পাশের চেয়ারে থাকবেন। এখানে হার জিতের কোনো বিষয় নাই, এখানে কেউ পরাজিত হলো কেউ জিতলো আমি এই কথাটা আমি বিশ্বাস করি না। আমি মনে প্রাণে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিযোগিতার মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই চেয়ারে আসীন হবেন, আর বাদ বাকি যারা তার সাথে থেকে আমরা একাত্ম হয়ে কাজ করব। আমার ধারণাটা কি ভুল বললাম ভাই? আমার ধারণা কি ভুল না ঠিক? এই যে আপনারা যারা সবাই আছেন, সবাই মিলে এক আত্মা হয়ে আপনারা এই সংগঠনকে শক্তিশালী করবেন। সর্বপ্রথম সংগঠনকে শক্তিশালী করবেন, জনমত তৈরি করবেন। জনমত তো তৈরি হয়ে আছে, এটাকে আরো সুদৃঢ় করবেন। সুদৃঢ় করে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের এখানে একজন প্রার্থী হবেন। এই বোদা এবং দেবীগঞ্জে কে প্রার্থী হবেন আল্লাহ যদি বেঁচে রাখেন ইনশাল্লাহ আমরা কিন্তু সবাই জেনে গেছি, ইতিমধ্যেই জেনে গেছি না ভাই? এই যে কিছুদিন আগে আপনাদের এই সাকোয়াতে যে সমাবেশ হলো, বিশাল সমাবেশ, এই সমাবেশে আমাদের দলের মাননীয় মহাসচিব উনি তো হাত ধরে উঁচু করে বলে দিলেন যে ফরহাদ হোসেন আজাদের পাশে আপনারা থাকবেন। আর কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ আছে ভাই? তাহলে এখানে এই যে একজন ভাই বললেন বিদেশে দেশে ওই চাঁদের দেশে বিভিন্ন জায়গায় বসে বসে যদি একটু চুলকানি দেয়, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। আমারও আশা হয়, ইচ্ছা হয় শুয়ে শুয়ে, আহারে ওই চাঁদের দেশে একসময় নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্স এই 3 জন গেছিলেন, আমিও কবে জানি যাব ওই চাঁদের দেশে। এরকম স্বপ্ন তো আমার আছে ভাই। আমারও তো স্বপ্ন হয় যে আমি এই দেশের একজন প্রধানমন্ত্রী, তো প্রশ্নই আসে না ওই পদে, আমি একজন দলের মহাসচিব কিংবা যুগ্ম মহাসচিব সিনিয়র একজন নেতৃত্ব হবে। এই আশা তো থাকতেই পারে। সব আশা তো এটা পূরণ হবার নয়, হবে? এটা হবে না। এটা নির্ধারিত হয়ে গেছে আমাদের দল দ্বারা। দল এই আসনের জন্য একজনকে নির্ধারণ করে দিয়েছেন, এবং সে নির্ধারণ করে দিয়েছেন কি মুখ দেখে নাকি অমুকের আত্মীয় তমুক, ওই যে ওই আমাদের চেয়ারম্যান সাহেবের খুব ঘনিষ্ঠজন আত্মীয় কিংবা মহাসচিবের ঘনিষ্ঠজন আত্মীয় বা কোনো বড় নেতার একদম ঘনিষ্ঠজন, সেই দেখে নাকি তার কর্মগুণে? ভাই কর্মগুণে একজন তার জায়গা দখল করে নিয়েছেন। আমরা যতই আস্ফালন করি চুলকাই, ওই চুলকায় চুলকায় শুধু ভাই হবে, ওই জায়গায় আপাতত যাওয়া যাবে না। বিদেশে থাকবেন, আন্দোলন সংগ্রাম করে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, জীবন হাতে নিয়ে ঘুরে বেরিয়ে সংগঠিত করেছে, আন্দোলন সংগঠিত করেছে, আন্দোলনের মাঠে থেকেছে দীর্ঘ 17-18টি বছর। আর নবাবজাদা আমি বিদেশে থাকলাম, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি, আরাম আয়েসে বছরের পর বছর কাটালাম, অর্থবিত্তের মালিক হলাম, আর যে পাগল হয়ে গেলাম দেশ স্বাধীন হলো 5 তারিখে, আর আমি যে ওখানে যে দৌড়ে যে আমি ভাগ বসাবো, আমি এমপি হব, আমি অমুক হব তমুক হব, এটা কি আপনারা হতে দিবেন? যারা মাঠের নেতা, যারা মাঠে ছিলেন, অসংখ্য অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছেন, তারা কি এটা মেনে নেবেন? আমাদের শীর্ষ জায়গা থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলেছেন সবাইকে নিয়ে আমরা দল গঠন করব, কেউ বাইরে থাকবো না। আমাদের শীর্ষ নেতা যারা তারাও বলছেন, কিন্তু ধাপে ধাপে যারা এই আন্দোলন সংগ্রাম করে যারা এগিয়ে আছেন
তাদের সাথে থেকে আপনারা আসেন, আপনারা আবার আপনাদের কর্মের মাধ্যমে আপনারা ওই জায়গায় পৌঁছেন। আপাতত এই মুহূর্তে ওই চিন্তাটা না করি, কারণ ওই চিন্তাটা ব্যর্থ চিন্তা হবে। আজাদ ভাই এখানে একজন প্রতিষ্ঠিত হয়ে গেছেন, এটা সারা বাংলাদেশ আমরা জানি। সেখানে যে ওগুলো করে আপনারা ওই দুশ্চিন্তা করে দুশ্চিন্তা করে সময় নষ্ট করেন না, আর আপনাদের চিন্তা শক্তিও ক্ষয় করেন না। আজাদ ভাই এখানে একদম প্রতিশ্রুতিশীল, মানে প্রতিষ্ঠিত নেতা। আপনারা চিন্তা করবেন এই নেতাকে কেমন করে আরো প্রমোট করা যায়, সেটার একটাই উপায় আমি যেটা মনে করি, সেটা হচ্ছে আগামী নির্বাচনে আপনারা যত বেশি সংখ্যক ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন, নির্বাচিত তো ইনশাল্লাহ হবেনি, যত বেশি সংখ্যক ভোট আপনারা ওনাকে দিবেন তত উনি উঁচুতে উঠবেন। ক্যাবিনেট মন্ত্রীর কোন পর্যায়ে থাকবেন সেটা আপনাদের রায়ে আপনারা দেখিয়ে দিবেন। কি পারবেন না? পারবেন না আপনারা? পারবেন তো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে এখানে আপনারা বিপুল ভোটের মাধ্যমে, এই যে বলেছেন যে আমরা মানে ভোট যাতে গণা না লাগে, ব্যালট বাক্স ব্যালট যখন আলাদা করবে ধানের শীষ এবং অন্যান্য মার্কা, তো ওই ভোটের ব্যালটের মানে দেখলেই যেন বোঝা যায় যেন এটা গণারই দরকার নাই, এটা বিজয়ী ঘোষণা করুক। মানে কত ভোটে ইনশাল্লাহ হবে তো? এই যে মুরব্বী ভাই আমার বলেছে ইনশাল্লাহ হবে, সবাই বলেছেন, মা বোনেরা ঠিক আছে তো? আপনারা আপনার প্রিয় ভাই, প্রিয় ভাতিজা, সন্তান তুল্য কারো মুরব্বীদের আপনারা এই ব্যাপারে একমত আছেন তো? ইনশাআল্লাহ সর্বশক্তি নিয়োগ করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এবং আপনাদের পাশেই মহাসচিব মহোদয় আছেন, ওনাদের দেখিয়ে দেবেন যে আমরা কি পরিমাণ ভোটের ব্যবধানে ওনাকে বিজয়ী করেছি। শুধু বিজয়ী না, আগামী দিনে আপনাদের এই ঐতিহ্য, এই জেলার ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে যারা ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের মাধ্যমে। ইনশাআল্লাহ আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের কাছে এই যে এই প্রতিশ্রুতি এটা নিয়ে যে আমি তৃপ্ত মনে আমি এখান থেকে যাব এবং কখনো কথা তো হবেই আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে, আমি এখানকার আপনাদের যে অভিব্যক্তি এটা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে এই দুটি আসনই আপনারা ধানের শীষের প্রার্থীকে ব্যাপক ভোটের মাধ্যমে বিজয়ী করবেন, ব্যবধানে বিজয়ী করবেন এই আশাবাদ রেখে এবং শক্তিশালী সংগঠন তৈরি করবেন, দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, ফরহাদ হোসেন আজাদ ভাই জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা শাখা এবং বোদা এবং দেবীগঞ্জ উপজেলা শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদের আদাব, শুভেচ্ছা। ধন্যবাদ প্রিয় নেতা আপনার গঠনমূলক বক্তব্যের জন্য। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক আজাদ ভাইয়ের বিশ্বস্ত শ্রদ্ধেয় আয়ুব আলী চাচা, আয়ুব আলী চাচাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল দেবীগঞ্জ উপজেলা আদিবাসী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, পল্লী বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা সদস্য সচিব জনাব
ফরহাদ হোসেন আজাদ ভাই। উপস্থিত আছেন প্রধান বক্তা জনাব অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা সহসাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন পঞ্চগড় জেলা আহ্বায়ক সম্মানিত উদ্বোধক জনাব জাহিরুল ইসলাম কাচু ভাই। উপস্থিত আছেন পঞ্চগড় জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং বোদা দেবীগঞ্জে উপজেলার সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল ইউনিয়ন থেকে আসা সকল স্তরের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং ডেলিগেট বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি হলো সম্মেলন। সম্মেলন শব্দের অর্থ নির্বাচন। তাই আমি এই সম্মেলনের সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি নিজেকে আমার নাম ঘোষণা করেছি সম্মানিত আমার নেতার কাছে। তাই আমি কেন